আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, মানে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। ডালিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের মিঠুন সাহা। তো কেন আসলে তিনি মামলা করবেন, এই ডালিম আসলে কি করছে, আসুন দেখি। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিও যারা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ, তমুকের পদত্যাগ, কিংবা আমরা হব এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল, মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল। মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল, কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে। এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো, একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাত্তাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি, কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমারে গুলি করছে, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করবো যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না, মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনই না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই, বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা, এদের যে আন্দোলন, মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ও ওইটা ঘেরাও করতেছে, সেটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিস্ট ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ, তমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে, হ্যাঁ একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমন ভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে, কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা। না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয়, সেটা কি দরকার আছে, যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনূস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন, তাহলে দেখবো যে দেশ কারা চালায়। বাংলাদেশ সরকার কর্তৃক পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ওয়ান্টেড একজন পার্সন, পররাষ্ট্র নীতির মাধ্যমে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যার কারণে স্বভাবতই তার অবস্থান সম্পর্কে তিনিও ধোঁয়াশা রেখেছিলেন, প্রকাশ করেননি। কারণ যদি প্রকাশিত হয় তাহলে কূটনৈতিকভাবে সরকার হতে তাকে ফেরত চাইতে পারে। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। মেজর ডালিম ওরফে শরীফুল ইসলাম ডালিম গেল 72 ঘন্টা যাবৎ তার একটা লাইভ প্রচারিত হওয়ার পরে পুরো বাংলাদেশ জুড়ে তাকে নিয়ে তোলপাড় চলছে। স্বভাবত কারণে প্রশ্ন আসে যে মেজর ডালিম আসলে কোথায় আছেন? তিনি তার 2 ঘন্টা লাইভে একবারের জন্য তিনি তার অবস্থানকে পরিষ্কার করেননি। আবার অপরদিকে সাংবাদিক ইলিয়াস
তিনিও মেজর ডালিম কোথায় থেকে তার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এ নিয়ে কোনো রকম বক্তব্য দেননি। ইভেন মেজর ডালিমকে যেদিন লাইভে আনা হবে এর ঠিক একদিন আগে তিনি তার যে ফেসবুক অথবা ইউটিউবে যে একটা পোস্ট করেছিলেন সেখানে বলা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে তার অবস্থান সম্পর্কে বা নামও প্রকাশ করা যাবে না বা করেননি, কারণ মেজর ডালিম ওয়ান্টেড একজন মানুষ, বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত আছেন। এখন মেজর ডালিমের অবস্থান সর্বশেষ যেই জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে মেজর ডালিমের গতিবিধির উপর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, বাট ফাইনালি তার অবস্থানটা পাওয়া গিয়েছিল পাকিস্তানে। দীর্ঘ সময় যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূত আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সকল দায়িত্ব পালনের শেষে সর্বশেষ আপনার 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মেজর ডালিম সহ 15ই আগস্টে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ওই সময় এই উপলক্ষে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যাদের কাজ ছিল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কে কোথায় আছেন, তাদের বর্তমান অবস্থান কি, ইভেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা। তখন যেহেতু মেজর ডালিম এই টিমের একজন প্রধান খেলোয়াড়, আমরা দীর্ঘদিন যাবত এটাই জানি, এমনকি এটাই বাস্তবতা, তো তিনার অবস্থান নিয়ে ওই সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল সর্বশেষ তিনি কেনিয়ার রাজধানী নাইরোবিতে আছেন, আর সেখানে তিনি আপনার ওই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা করতেন। এর পরবর্তী সময়ে তিনি আপনার পাকিস্তান চলে আসেন, পাকিস্তান সরকারের বিশেষ প্রটোকলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানেও তিনি পাকিস্তান আছেন বলেই ধারণা করা হয়। তবে মজার বিষয় হলো সর্বশেষ নাকি জোট সরকারের আমলে মেজর ডালিম একবার দেশে এসেছিলেন, তবে তার অবস্থান নিয়ে সেখানে ধোঁয়াশা আছে যে তিনি কিভাবে এসেছেন, কিভাবে বের হয়ে গেছেন। যার কারণে এখন এই তথ্যগুলো সর্বশেষ আওয়ামী লীগ সরকার 2015-16 সালের দিকে তাদের সর্বশেষ যে ডাটাবেসের কথা যে পাকিস্তান বসবাস করছেন মেজর ডালিম, তো গতকালকে যখন তার এই লাইভটা ভাইরাল হলো গত 72 ঘন্টায়, তখন তার সম্পর্কে অনেক তথ্য সামনে আসা শুরু হলো যে তিনি প্রকৃতপক্ষে হচ্ছেন পাকিস্তান প্রেমী। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হোক এটা অনেকে চাইতো না, যারা তৎকালীন সময় রাজাকার হিসেবে চিহ্নিত বা তাদের সমমনা মেন্টালিটির মানুষগুলো ছিলেন। তো তাদের অনেকেই বাংলাদেশ স্বাধীন হবার পর বিভিন্ন কারণে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, কি বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, তারপরে এরকম কিছু ক্যারেক্টার আছেন, মুফাসসিল ইসলাম, তার বক্তব্য হচ্ছে মেজর ডালিম তার মামাতো ভাই, এবং তিনি তার পাকিস্তান প্রীতি নিয়েও বেশ কিছু ভিডিও দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা কি বলছেন ডাজন্ট ফ্যাক্ট। এর বাইরে আরো বিভিন্ন ব্লগ থেকে মেজর ডালিমের অবস্থান নিয়ে তার ইস্যু নিয়ে নানান ধরনের আলোচনা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন। তো সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে তিনি আসলে পাকিস্তানে বসবাস করছেন, যার কারণে কেউ কেউ বলছেন যে ভারতের প্রতি অতিরিক্ত তার যে আগ্রাসী মেন্টালিটি বা 1971 থেকে ভারতের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে হত্যা করা কোনো আলাদা কাণ্ড ছিল না, ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান। তারা যেটা মুক্তিযুদ্ধের সময় থেকে তাদের একটা প্ল্যান ছিল যে ভারতের অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। তো তারা মনে করছিল শেখ মুজিবুর রহমান তিনি ভারতের পারপাস সার্ভ করবেন, দ্যাটস ওয়াই তারা একটা বিশাল টিম তৈরি করেছিলেন, 25 বছরের ম্যাটিকুলাস প্ল্যান। তো যাই হোক, এখানে নানান বক্তব্য আছে। তো সর্বশেষ অথেন্টিক যে আমরা যদি ধরি যে শতভাগ নিশ্চিত তিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন, সেটা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে আওয়ামী লীগ সরকারের 2015 সাল এবং এর আগে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সেই তথ্য বলছে তিনি পাকিস্তানে আছেন। ইভেন তিনি যখন লাইভে আসছিলেন পিছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হচ্ছিল, তিনি তার অবস্থান নিয়ে নিজেও বলেন না যে তিনি কোথায়